মহানন্দা ব্রিজ পেরোবার সময় থেকেই মন কিভাবে যেন বুঝে নিল সামনেই পাহাড়, আর সেই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার সাথে রেল লাইনের কাটাকুটি খেলা দেখতে দেখতে কখন যেন চোখের সামনে ঝলমল করে ভেসে উঠল গোটা দার্জিলিং শহর। বন্ধু, ট্রাভেল টিপ ফুটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আর শুভেচ্ছা নিরন্তর। বেশ কিছুদিনের বাধ্যতামূলক বিরতির পর আর সহ্য করতে না পেরে পাহাড়ের আকর্ষণে চলে এসেছিলাম দার্জিলিং, বাঙালির সেরা ছুটির ঠিকানা। সব রকম সাবধানতা মেনেও এবার এসেছিলাম বড়দিনের দার্জিলিংকে দেখতে, তার পথঘাটকে অনুভব করতে। শুধু ঘুরতে নয়, তার তাজা বাতাসে শহুরে ভারাক্রান্ত হৃদয়কে চনমনে করে নিতে। প্রথম পর্বে দেখিয়েছিলাম গতকাল দার্জিলিং আসার পথের বাস জার্নি আর উৎসবের মেলের চালচিত্র। যদি এখনো দেখে না থাকেন তবে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। এছাড়া ভিডিওর শেষেও লিঙ্ক দেওয়া থাকবে। সকালে হোটেল থেকেই চোখে পড়ল রূপসীকে। ইচ্ছা তো ছিলই, সঙ্গে সঙ্গে ঠিক করলাম আজই সেই দিন। পায়ে হেঁটে, হ্যাঁ পায়ে হেঁটে ঘুরে দেখব দার্জিলিং শহরের একটা দিক। শুরু করলাম ম্যাল চৌরাস্তা থেকে আর শেষ করব চকবাজারে। এই সকালে দার্জিলিং ম্যাল তার একরাশ ঐতিহ্য নিয়ে রোজ দিনের মতো আমাদের অপেক্ষাতেই ছিল। আসলে দার্জিলিং ম্যাল থেকে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, তাই এগিয়ে চললাম ওই নিউ মহাকাল মার্কেট, যেটা কিনা অবজারভেটরি হিলের তলায় তৈরি হয়েছে, সেই রাস্তা দিয়ে। সে রাস্তা সকালবেলা এখন ফাঁকা, প্রাতঃভ্রমণকারীদের উপস্থিতি সেই রাস্তাটাকে তবু একটু জনশূন্য অবস্থা থেকে পরিবর্তন করেছে। সামান্য একটা বাঁক পেরোলেই দেখা পেলাম তার। মাঝে মধ্যেই সেই রূপসী কাঞ্চন মেঘের ঘোমটা সরিয়ে উঁকিচুকি দিয়ে খুঁজতে চাইছিল তাকে কি কেউ দেখছে। সঙ্গে তার অনেক দেহরক্ষী, কেউ কাবরু, কেউ বা কুম্ভকর্ণ। আর আমরা রূপবতী রাজকন্যার দেখা পাওয়ার আনন্দে উদ্বেল সবাই। ছবিতে বন্দি করার আকুল প্রচেষ্টা। সব কি ছবিতে বন্দি হয়? স্মৃতি অনেক বড় ক্যানভাস। ম্যাল রোডের কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব ভিউ পয়েন্ট পেরিয়ে পায়ে পায়ে চললাম রাজভবনের দিকে। জায়গাটায় গাড়ি চলে না অবশ্য। এখানে নিচের দিকে 3টে হোটেল আছে, তাদের ভিউ সত্যিই ভালো। একটা হচ্ছে হাইল্যান্ডার্স ইন, হারমিটেজ এবং হোটেল ডলফিন। আমরা শুরু করব স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক এইটা দিয়ে। দেখব স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক, পদ্মজা নাইডু হিমালয়ান জু, শ্রী তেনজিং নোরগের স্মৃতি বিজড়িত HMI অর্থাৎ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, আর সবশেষে হ্যাপি ভ্যালি টি এস্টেট। স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক রাজভবনের পিছনের দিকের বেশ কিছুটা অংশ জুড়ে তৈরি এই অনিন্দ্য সুন্দর প্রমোদ উদ্যান। এখানে প্রবেশ মূল্য 25 টাকা। ছোট একটা রেস্তোরাঁও আছে কফি মোমো খাওয়ার জন্য।
রিচমন্ড হিলের উপরের এই ঘন সবুজ ফুলে ফুলে ঢাকা অনিন্দ্য সুন্দর প্রমোদ উদ্যানে প্রবেশ করেই এতক্ষণের পথ চলার ক্লান্তি এক নিমেষে দূর হয়ে গেল। দুর্দান্তভাবে সাজানো এই পার্কের ভিতর সময় কাটানোর জন্য প্রচুর বসার জায়গা করা আছে, আর তার সঙ্গে অবারিত সপার্ষদ কাঞ্চনজঙ্ঘা। পার্কের বিস্তার বেশ অনেকখানি। মনে রাখবেন, এটা কিন্তু 7.2 এর মধ্যে পড়ে না। একটু সময় করে তাই নিজেরাই কিন্তু দেখে নেবেন। পরিষ্কার দিনে অসম্ভব সুন্দর কাঞ্চনজঙ্ঘা এখানে সারা দিনের সঙ্গী। একটু মোমো খেয়ে বেরিয়ে পড়লাম এই জুয়ের দিকে। এখানে মোমো মোটামুটি খারাপ নয়, 60 টাকা করে প্লেট দিল, 8 পিস, স্ট্যান্ডার্ড দাম এবং কোয়ালিটিও ভালো, সব সামনে বানিয়ে দিল। এবার আমরা যাচ্ছি জুয়ের দিকে। কাঞ্চনজঙ্ঘার এই অসাধারণ রূপের আস্বাদ অনেকক্ষণ ধরে নিয়ে আবার চলা শুরু। এবারের গন্তব্য ভারতবর্ষের অন্যতম প্রসিদ্ধ চিড়িয়াখানা, সংক্ষেপে দার্জিলিং জু, এবং তার সংলগ্ন HMI অর্থাৎ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। দার্জিলিং জু অর্থাৎ পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক 1975 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এই চিড়িয়াখানাটির নামকরণ করেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল প্রয়াত শ্রীমতী পদ্মজা নাইডুর নামে। এর গড় উচ্চতা প্রায় 7000 ফুট। এটি সমগ্র ভারতের একমাত্র চিড়িয়াখানা যা রেড পান্ডা, টিবেটিয়ান উলফ, তুষার চিতা এদের প্রজনন ও সংরক্ষণের জন্য প্রসিদ্ধ। এটা ক্রিসমাস সেলিব্রেশন চিড়িয়াখানাতে, আর্টিফিশিয়াল বাট এন্টারটেইনিং। এখানকার অন্যতম প্রধান দ্রষ্টব্য রেড পান্ডার অবাধ বিচরণ উপস্থিত সকলের দারুণ উপভোগের বিষয়। আর আছে বিভিন্ন দেশের পাহাড়ি ছাগলের বিচরণ ভূমিগুলো, দেখতে বেশ মজা লাগবে। স্নো লেপার্ডের দেখা পাইনি এবার, তাই তার ছবি দেওয়া গেল না। বলা হয় দার্জিলিং এর যা আদিম উদ্ভিদ শ্রেণী, তার চরিত্র অপরিবর্তিত আছে রাজভবন, চিড়িয়াখানা এবং তার আশেপাশের অংশে। আগে কতবার মনে হয়েছে এই লেটার বক্সটায় নিজের নাম ঠিকানা লেখা একটা পোস্টকার্ড ফেলতে, যাতে সেটা আমার নিজের বাড়িতে গিয়েই পৌঁছয়। সেই ইচ্ছা এবারেও পূরণ হলো না। আমরা চলে এসেছি HMI। এখন দাঁড়িয়ে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটের সামনে। যতবার দার্জিলিং আসি ততবার অন্তত একবার মন চায় এই জায়গাটাকে ছুঁয়ে যেতে। কিছু সুভেনিরের দোকানকে পাশে রেখে এইবার নামার পালা। টুকটুক করে উতরাই রাস্তায় হাঁটতে হাঁটতে চলে এলাম লেবং কাট রোডে। এই যে ডান দিকে রাস্তাটা দেখছেন, এই ডান দিকে রাস্তা দিয়ে রোপওয়ে এবং সিস্টার নিবেদিতার সমাধি যেখানে আছে সেই রায় ভিলায় পৌঁছানো যায়।
কিন্তু যেহেতু হ্যাপি ভ্যালি চা বাগান দেখতে যাওয়ার ইচ্ছা এবং রোপওয়েটা বন্ধ বা খোলা সেটা নিয়ে সঠিক খবর পাইনি, তাই চললাম ফিরতি পথে হ্যাপি ভ্যালি চা বাগান দেখতে। এখন আমরা হাঁটতে হাঁটতে চলেছি হ্যাপি ভ্যালি টি এস্টেটের দিকে। ওটা একটু নিচুতে আছে। আমরা জু থেকে নেমে এলাম, জুয়ের জায়গা থেকে নেমে এসে আপাতত লেবংঘাট রোড দিয়ে পিছন দিকে হাঁটছি, মানে চকবাজারের দিকে। সেখান থেকে আর একটু নিচে নামতে হবে। দার্জিলিংয়ের এদিকটা আমরা পায়ে দেখে নিলাম। প্রায় সকাল থেকে একটু হাঁটারও ইচ্ছে ছিল, গোটা দার্জিলিংটা প্রায় পায়ে হেঁটে ঘুরে নিলাম। বাকি রইল বাতাসিয়া লুপ, পিস প্যাগোডা, ওই দিকটা ওদিকটা চড়াই এবং পিস প্যাগোডা ওখানটা অনেকখানি রাস্তা। বাতাসিয়া লুপটাও তাই, ওটার জন্য গাড়ি করতে হবে। রাস্তায় পড়ল 1948 সালে তৈরি হওয়া ঐতিহ্যশালী দার্জিলিং গভর্নমেন্ট কলেজ। ক্রমশ ডান দিকে চোখে পড়তে থাকলো নিচের দিকে সবুজ চা বাগানের বিস্তার, আর তার প্রেক্ষাপটে সমগ্র দার্জিলিং শহর। পায়ে পায়ে ঘোরা শুরু করেছিলাম সেই কোন সকালে, আর এখন বিকালের কুয়াশা আস্তে আস্তে তার ছায়া বিস্তার করে পরিবেশকে করে তুলেছে অসাধারণ মোহময়। এটা হলো হ্যাপি ভ্যালি টি এস্টেট। ওই বাড়িটার কাছে নামতে হবে, এটা হচ্ছে টি ফ্যাক্টরি। এই বাড়িটার কাছে নামতে হবে, তারপর তার এক্সটেনশন এতটা মনে হচ্ছে যাওয়া সম্ভব হবে না আমাদের পায়ে। এটা ডেফিনেটলি অ্যাক্সেসিবল। লেবংটা কি, এই প্রশ্নের কি উত্তর দেব আমি খুঁজে পেলাম না। তবে একটা গলফ কোর্স আছে জানি, একবার দেখার ইচ্ছাও ষোলো আনা। যাই হোক, হুট করে রাস্তাটা এসে গেল হ্যাপি ভ্যালি টি এস্টেটে যাওয়ার। ঢুকে পড়লাম, থুড়ি নামতে থাকলাম সেই অনেক ঢালু রাস্তা দিয়ে। এটাই একটা ছোটোখাটো ট্রেকিং মতন। হ্যাপি ভ্যালি হেঁটে হেঁটে নামা, অসম্ভব স্টিপ রাস্তা, শরীর সম্পূর্ণ পিছন দিকে হেলিয়ে হাঁটতে হচ্ছে। ওঠার সময় খুবই কষ্ট হবে সেটা বুঝতে পারছি, কিন্তু তা সত্ত্বেও সেটা হয়। দুপাশে সবুজ চা বাগান রেখে তার বুক চিরে চলে যাওয়া প্রায় নির্জন রাস্তা দিয়ে হেঁটে চলার লোভ সামলাতে পারলাম না। আমাদের জন্য সামান্য কষ্টদায়ক হলেও সহ্য করতে পারলে কিন্তু এই দার্জিলিং সফর মনের মণিকোঠায় চিরকাল রয়ে যাবে। অবশেষে পৌঁছে গেছি হ্যাপি ভ্যালি টি এস্টেট। कब खुलेगा ये वैली? फरवरी में। अच्छा, आजकल कौन सी चल रहा है, कौन सी जाने में दिखाई देगा? क्या बागान टी फैक्ट्री कहाँ पर जाने से दिखाई देगा?
सब तो थे ब्लॉकिंग ने जो गार्डन में किया जाने के बाद ब्लॉकिंग ने খুবই কষ্টের ব্যাপার। এসে দেখলাম যে বাগান বন্ধ, হ্যাপি ভ্যালির গেটে এসে দেখলাম বাগান বন্ধ, কিছু করার নেই। ওদের সমস্ত ফ্যাক্টরি অপারেশনস বন্ধ আছে এই মুহূর্তে, শীতকাল বলে। এমনকি চায়ের দোকানটাও বন্ধ, চা খাওয়ার জায়গাটা সেটাও বন্ধ। আজ থেকে টয় ট্রেন শুরু হলো, তার আওয়াজ শোনা যাচ্ছে। আজকে ওদিকে যেতে পারলাম না, টয় ট্রেনের স্টেশনের দিকে। আজকে দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা পুরো দার্জিলিংয়ের একটা সাইড পায়ে হেঁটে ঘুরলাম। এবার শুনতে পাচ্ছেন টয় ট্রেনের আওয়াজ। আজকে টয় ট্রেন চালু হলো, আজ 25 ডিসেম্বর 2020 টয় ট্রেনটা চালু হলো। এবার আমরা এখন এসেছিলাম হ্যাপি ভ্যালির কাছে। হ্যাপি ভ্যালিটা বন্ধ আছে, কিন্তু হ্যাপি ভ্যালিটায় গেছিলাম, হ্যাপি ভ্যালি টি এস্টেটটাতে, এবং পুরোটা পায়ে হেঁটে ঘুরলাম। এটা একটা অন্যরকম মজা। অনেকবার দার্জিলিং এসেছি, গাড়ি করে ঘুরেছি, এই করেছি, কিন্তু পায়ে হেঁটে দার্জিলিং শহরটাকে চেনা, এটা আমার কাছে একটু বেশ আকর্ষণীয় বলে মনে হয়েছিল। তার জন্যই এটা পায়ে হেঁটে ঘোরা। আমি, আমার স্ত্রী এবং আমার এক মেয়ে, ছোটো মেয়ে, তারা পুরোটাই পায়ে হেঁটে ঘুরলাম অলমোস্ট সেরকম। আমরা এখন মাঝ রাস্তা, হ্যাপি ভ্যালি টি এস্টেটের মাঝ রাস্তায়। এবার এখান থেকে আমরা উপরে রাস্তায় উঠে যাব। যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে, যদি মনের মতো হয়ে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে সমৃদ্ধ করবেন, যাতে অন্যরা আরও অনেকে দেখতে পায়। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।